আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সৈকত হোসেন স্যারের সাথে। স্যার রিসেন্টলি আইএলটিএস এক্সাম দিয়ে 7.5 অ্যাচিভ করেছেন। আসলে আমরা অনেক খুশি স্যারের এই অ্যাচিভমেন্টটা দেখে। আজকে আমরা সৈকত স্যারের সাথে কথা বলবো এবং জেনে নিব উনার এই আইএলটিএস এর জার্নিটা এবং উনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। তো সৈকত স্যার, প্রথমে আপনি শেয়ার করবেন যে আপনি আপনার বাসা কোন জায়গায় এবং আপনার নাম, আপনার ব্যাচ নাম্বার। আসসালামু আলাইকুম, আমার নাম সৈকত হোসেন। আমি আসছি সুনামগঞ্জের দিরাই থেকে। সো আমার হেক্সা নাম্বারখানে আমার ব্যাচ নাম্বার ছিল 3421। সো আমি আমার জার্নিটা শুরু করছিলাম একটু আগে। সো এখানে আমি মাঝখানে পরীক্ষা দিইনি কয়েক মাস, কারণ হচ্ছে আমার অনার্সের একটু আমি থার্ড ইয়ার ছিলাম। সো আগে পরীক্ষা দিলে আমার হতো যে আমার স্কোরের মেয়াদটা চলে যেত। সো এই কারণে আমি এখানে একটু ডিলে করছি। তো আস্তে আস্তে আমি নিজেকে আরো বেশি শার্প করেছি। তো এখানে আমি যখন আমার প্রিপারেশনটা শুরু করেছিলাম, তো আমি প্রথমে লিসনিং দিয়ে শুরু করেছিলাম। তো আমি যদি হিসাব করি যে আমার প্রথম দিন থেকে শুরু করে লাস্ট দিন পর্যন্ত আমি লিসনিং অ্যাটলিস্ট 200 থেকে 300টা লিসনিং টেস্ট আমি করেছি। হ্যাঁ, ওয়াও, গ্রেট। তো যার কারণে আমার ওভারঅল 8 আসছিল লিসনিং, কিন্তু আমি আসলে সন্তুষ্ট না। আমি ভাবছিলাম এই লিসনিং আমি একটু ইন্ডিভিজুয়াল স্কোরটা একটু শেয়ার করবেন যে আমার ইন্ডিভিজুয়াল স্কোর ছিল রিডিং 8.5, লিসনিং 8, রাইটিং 6.5, স্পিকিং 6। সো আমি লিসনিং এবং রিডিংটার মধ্যে বেশি ফোকাস করেছিলাম, কারণ এই দুইটা হচ্ছে আমি আগে থেকে জানতাম ওয়ান কাইন্ড অফ এমসিকিউ টাইপ। সো আমার যদি 40টা কারেক্ট হয়ে যায়, তো এখানে কোনো মার্কস কাটা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তো আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যে আমার লিসনিং একটু কম চলে আসছে, কিন্তু আমি যখন বাসায় প্র্যাকটিস করতাম তো হয়তো আমার 37টা 38টা 40টা পর্যন্ত কারেক্ট হইতো। সো আমি সবাইকে এটাই বলবো যে মেইন ফোকাসটা আপনারা লিসনিং এন্ড রিডিং এ দেন, কারণ হচ্ছে একটা স্কোর আরটাকে টেনে তুলে। তো কারণ স্পিকিং আর রাইটিং এর ব্যাপারটা হচ্ছে কি, স্পিকিংটা কিছুটা লাগবে, আশানুরূপ স্পিকিং এর স্কোরটা আপনার আশানুরূপ আসে নাই। আচ্ছা, হ্যাঁ, এটাই আমি বলতেছি যে স্পিকিং এ আমার স্কোরটা আসে নাই, কারণ হচ্ছে আমার কিউ কার্ডের টপিকটা ছিল একদমই আমার জন্য নতুন। মানে আমি অনেকগুলো টপিক পড়েছি, কিন্তু এটা কমন ছিল না আমার। তো যার কারণে আমার অ্যান্সার গুলো অর্গানাইজ করা বা আমি যেসব টপিক ভোকাবুলারি গুলো শিখে গেছিলাম এগুলো আমি অ্যাপ্লাই করতে পারি একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ এখানে টাইমটাও কম থাকে, মাথার মধ্যে অ্যান্সারটা অর্গানাইজ করা, দেন হচ্ছে এটা ডেলিভার করা একটু হয়ে গেছে। তো তাও আমি ভাবছিলাম আর একটু বেশি পাবো, কিন্তু এগুলো আসলে স্পিকিং এর ক্ষেত্রে আসলে প্রেডিক্ট করা যায় না অ্যান্সার গুলা। কিন্তু আমি লিসনিং আর রিডিং এর আমি বাসায় গিয়ে আমি বসে, হ্যাঁ, আমার গোনা ছিল যে ওকে লিসনিং আমার 35টা হয়েছে, ওকে ফাইন, হ্যাঁ, আমি সেম রেজাল্ট পাইছি। রিডিং আমার 38টা হয়েছিল, আমি এটা বাসায় গিয়ে বুঝতে পারছি। তো 8.5, মানে এখানে কোনো রেজাল্ট আমার কমে নাই। কিন্তু রাইটিং আর স্পিকিং এর ক্ষেত্রে আসলে প্রেডিকশনটা এভাবে করা যায় না। টিচাররা দেখেন খাতা, তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সবাইকে এটাই বলবো যে আপনারা লিসনিং এন্ড রিডিং এর মেইন ফোকাসটা দেন। সো এখানে যখন আমি পার্শিয়াল টেস্ট প্রথমে দিয়েছিলাম, তখন থেকে দেখা যাচ্ছে যে ওকে, আমি যখন লিসনিং বাসায় করতাম তখন দেখা যেত যে আমার একটু বেশি হইতো, কিন্তু পার্শিয়াল একটু কম হচ্ছিল। সো আমি এটা আইডেন্টিফাই করলাম যে কেন আমার কম হচ্ছে। সো দেখা গেছে যে পরে আমি বুঝতে পারলাম যে ওকে ফাইন, এটা কম হওয়া মানে হচ্ছে এখানে একটু হয়তো বা কোয়েশ্চেন গুলো একটু হার্ড করতেছে। আমি কেমব্রিজ থেকে মনে হচ্ছে যে একটু হার্ড, কিন্তু হ্যাঁ, একটু হার্ড। তো আপনি যখন হার্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবেন তখন ইজি গুলো আপনার জন্য আরো ইজি হয়ে যায়। তো এটা আমার একটু বেনিফিটেড ছিল যে আমি যখন পার্শিয়াল গুলো দিয়েছি। এরপরে মক টেস্ট দিলাম এখানে আরো 4টা থেকে 5টা। কিন্তু মক টেস্টের ব্যাপারে যদি আমি বলি, আপনারা মক টেস্টের রেজাল্ট থেকে কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। মানে হেক্সা নাম্বারখানাতে আমি যে মক টেস্ট গুলো দিয়েছিলাম আমার রেজাল্ট ছিল 6.5, কিন্তু আমি আমার বাসায় বলছি যে আমার রেজাল্ট 7 এর উপরে আছে। আমি যদি বাসায় বলতাম যে আমি 6.5 পাইছি মক টেস্টে, আমাকে বাসা থেকে বলতেন যে ওকে 2 দিন পরে পরীক্ষা দাও, আর একটু প্রিপারেশন নিয়ে দাও, কারণ আর একটু সময় নাও, কারণ আমি জানতাম যে আমার কোয়েশ্চেন গুলা মেইন এক্সামে এত হার্ড আসবে না, এখানে একটু ডিফিকাল্ট ছিল। তো কেউ যদি মনে করেন যে মক টেস্ট 6 পাইছি, ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই। মেইন এক্সাম ইনশাআল্লাহ আপনার স্কোর বাড়বে যদি আপনি সেম। হ্যাঁ, আমি শুধু মক টেস্টটা দিয়েছিলাম এই জন্য যে আমি 3 ঘন্টা ফুল কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি কিনা। আপনারা প্রিপারেশন নিচ্ছেন সবাই, ওকে ফাইন, এটা কিন্তু আমি বলবো যে পরীক্ষার হলের জন্য আলাদা করে একটা প্রিপারেশন নেন আপনারা, কারণ হ্যাঁ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করতেছি যে আপনারা যখন যাবেন পরীক্ষায় তখন দেখবেন 11:30 থেকে শুরু করে আপনি হয়তো 5টা পর্যন্ত পরীক্ষার হলে এক্সামের আগের দিন থেকে হয় কি স্টুডেন্টদের মধ্যে ওই যে একটা নার্ভাসনেস, টেস্ট চলে আসে, আমি এক্সাম যাব, এক্সাম আসলে কিন্তু স্টুডেন্টটা পড়াশোনা অনেক ভালো, কিন্তু দেখা যায় কি ওই যে স্ট্রেস নিয়ে নিছে অতিরিক্ত, একটু নার্ভাস হয়ে গেছে। এক্সাম হলে যে কোয়েশ্চনটাও ইজি ছিল, বাট এই নার্ভাসনেসের কারণে দেখা যায় এক্সামটা আসে ভালো করতে পারে। এমনকি বলতেছেও বের হয়ে আসে যে স্যার আমার কোয়েশ্চনটা তো অনেক ইজি ছিল, বাট আমি যে নার্ভাস হয়ে গেছে। তো এই জিনিসটাই কাটিয়ে উঠতে হবে আর কি। যদি পড়াশোনা করেন আলাদা করে প্রিপারেশন থাকবে, ইটস নট লাইক এনাদার এক্সাম। যেমন আমরা যেভাবে মক টেস্ট দিয়েছেন এইভাবে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে না, সেটা কোনো আলাদা কোনো এক্সাম না। আসলে আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে আপনারা অনেকেই ভালো, আমার থেকে আরো অনেক ভালো স্টুডেন্ট আছে। আমার বেসিক খুবই দুর্বল ছিল, অবস্থা খারাপ ছিল একদম। সো এটাকে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ করেছি। যদিও আমি আশা করছিলাম আর একটু আশানুরূপ স্কোর আসবে, তাও আলহামদুলিল্লাহ। তো
যাই হয়েছে আলহামদুলিল্লাহ। তাও তবে আপনারা প্রিপারেশন নেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা আরো ভালো স্কোর করবেন। তো এখন যেহেতু আস্তে আস্তে একটু কম্পিটিটিভ হয়ে যাচ্ছে সবকিছু, এবং ভিসা রেশিওটা আস্তে আস্তে অনেকাংশগুলো কমায় নেবে, সো একটু ভালো স্কোর করতে পারলে আপনার সব দিক দিয়েই ভালো হবে। যেমন হচ্ছে আমার অনার্স শেষ হয়েছে মাত্র, সো আমার সিজিপিও ছিল 3.5, এখন আইএলটিএস যদি এই স্কোরটা আসে আমার রিজেকশন খাওয়ার সম্ভাবনা আশা করি কম। তো এটা হচ্ছে একটা পয়েন্ট। যেমন হচ্ছে আপনার সিজিপিএ বা জিপিএ যদি কম থাকে তাহলে আইএলটিএস স্কোরটা আপনাকে হচ্ছে হেল্প করে, মানে একটা টানে। তো মানে আমার রিসার্চ এটা বলে আর কি, যে আমি যখন বিদেশ যাওয়ার ক্ষেত্রে করছি, তো আইএলটিএস যারা দেশ সবার মেইন উদ্দেশ্য এটাই থাকে যে আমি দেশের বাইরে যাব। সো ম্যাক্সিমাম 85% না 99% অলমোস্ট এটাই থাকে। সো আপনারা যা করছেন, ওকে এসএসসি তে প্লাস পাইছে, এইচএসসি এ প্লাস পাইছে, আইএলটিএস ভালো একটা স্কোর করলে আপনার দেখবেন পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তো এটা যদিও অনেকেই এত গুরুত্ব দেন না, ওকে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ এক্সাম, কিন্তু বহির্বিশ্বের সাথে আপনারা এ প্লাস পাইছেন, এখানে হচ্ছে বাংলাদেশের সিস্টেমে পড়াশোনা করে, কিন্তু আইএলটিএস সিস্টেম প্লাস ইন্টারন্যাশনাল সিস্টেম। সো এখানে যখন টোটালি ডিফারেন্ট। তো এখানে যখন আপনি ভালো করতেছেন মানে আপনি ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ একজন স্টুডেন্ট। সো এই স্কোরটা আপনাদের অনেক বেশি হেল্প করবে আমি মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।